The golden age of America begins right now. We will be the envy of every nation. A financial bloodbath. Weekly jobless claims hit a 26-year high. গ্রেট ব্রিটেনের পথে এবার গ্রেট আমেরিকা। মানুষ বলতো ব্রিটেনের সূর্য নাকি কখনো অস্ত যায় না। ব্রিটেন ছিল অর্থনীতি, যুদ্ধ, নৌবাহিনী ও বিশ্ব রাজনীতির কেন্দ্র। কিন্তু সেই শীর্ষ অবস্থানই ছিল ব্রিটেনের পতনের প্রথম সংকেত। কারণ শক্তি যখন নিজের সীমা ভুলে যায় তখন তা সংকটে পড়ে। ব্রিটিশ সাম্রাজ্য তার মিত্রদের আস্থা হারিয়ে ফেলেছিল, অর্থনৈতিক খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং বিশ্বযুদ্ধের পর নতুন শক্তিগুলোর আগমনকে নিরুপায় হয়ে দেখে। ইতিহাসবিদরা এটিকে ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ বলেন। ক্ষমতার অত্যাধিক বিস্তার যখন নিচের নিচ থেকে মাটি সরিয়ে নেয়। আজ অনেক আন্তর্জাতিক নীতি বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্র ঠিক একই পথে রয়েছে। যুক্তরাষ্ট্র এখনও একজন পরাশক্তি। মার্কিন সামরিক বাজেট বিশ্বের যে কোনো রাষ্ট্রের চেয়েও বড়। ডলার এখনও বৈশ্বিক মুদ্রা। প্রযুক্তিতে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলেছে। আর আজকের সংঘাতগুলো দেখাচ্ছে এই শক্তিগুলো কার্যকর নেতৃত্বে রূপান্তরিত হচ্ছে কিনা তা প্রশ্নবোধক। একটি সামগ্রিক দৃশ্যপট বর্তমান কনফ্লিক্টগুলো। আজ যুক্তরাষ্ট্রের কথা বললে আমরা একাধিক বড় কনফ্লিক্ট একসাথে দেখি। ইরান, রাশিয়া, ইউক্রেন, চীন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের সাথে সম্পর্কের টানাপোড়েন। এই সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতো স্ক্রিপ্টেড বা নিশ্চিত নয়। ইরান ও মধ্যপ্রাচ্যের কৌশলগত চাপ। ইরান নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি, উপদেষ্টার ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় প্রায়ই উঠে এসেছে এই কৌশল ইরানকে দুর্বল করার বদলে তাকে আরও শক্তিশালী করেছে। ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা চীনের সাথে সম্পর্কের সঙ্গে জোর পড়েছে এবং রাশিয়ার সাথে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিভিন্ন আন্তর্জাতিক চাপ সামলাচ্ছে। ফিনান্সিয়াল টাইমস, আল জাজিরা ও ব্লুমবার্গ সবাই ইরানকে একটি স্বনির্ভর নতুন কৌশলগত খেলোয়াড় হিসেবে উপস্থাপন করেছে, যেখানে যুক্তরাষ্ট্র তার প্রত্যাশিত ফল পায়নি। এই অবস্থান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, অশান্তি এবং শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে আমেরিকাকে দুর্বল করছে। ইরান কেবল নিজেই শক্তিশালী হচ্ছে না, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে আমাদের নিজের স্বার্থ নিয়েই ভাবতে হবে, আমেরিকার চোখে নয়। ঠিক যেমন ব্রিটিশ সাম্রাজ্যই উপনিবেশগুলোকে রিপ্রেস করলে তারা স্বাধীনতা চেয়েছিল। মধ্যপ্রাচ্য এখন আমেরিকার একঘেয়ে চাপের প্রতি জবাব খুঁজছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে নব্য মধ্যপ্রাচ্য নীতি বলে অভিহিত করছেন, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের কূটনীতি ও শক্তি সক্রিয়ভাবে সাজাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় ক্লান্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়েছিল অস্ত্র, অর্থ, কূটনীতি দিয়ে ইউক্রেনকে সহায়তা করা। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ, ইউরোপীয় দেশগুলোর ক্লান্তি তত বাড়ছে। জার্মান পলিটিক্যাল রিভিউ, রয়টার্স ও বিবিসি এই ক্লান্তি তুলে ধরেছে। ইউরোপের দেশের ভেতর প্রশ্ন উঠছে, আমরা কতদিন এই আগ্রাসনের বিরুদ্ধে লড়ব এবং এর খরচ কে বহন করবে? যুক্তরাষ্ট্র যতদিন কৌশলগত সিদ্ধান্ত নিতে দেরি করছে, রাশিয়া ততদিনই কূটনৈতিক সুবিধা নিচ্ছে। ইউক্রেন সংকটে এই দীর্ঘস্থায়ী অবস্থান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে। ব্রিটেনের শেষ সময়েও একটি বড় ভুল ছিল শত্রুর প্রতিরোধ শক্তি কম্পন করতে না পারা এবং মিত্রদের ক্লান্তি। আজও সেই একই ভুলের ছাপ আন্তর্জাতিক মিডিয়ায় স্পষ্ট দেখা যায়। চীন যুক্তরাষ্ট্র কনফ্লিক্ট, অর্থনীতি, প্রযুক্তি ও সমুদ্রপথ। চীন যখন অর্থনীতিতে দ্বিতীয় বৃহত্তম শক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা, প্রযুক্তি রপ্তানির নিয়ন্ত্রণ, সেমিকন্ডাক্টর সংকট সবই প্রয়োগ করেছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষণে বারবার বলা হয়েছে এই দ্বন্দ্ব শুধু চীনকেই লক্ষ্য করে না, এটি মার্কিন উদ্যোক্তা, প্রযুক্তি খাতে বিনিয়োগ, আন্তর্জাতিক সরবরাহ চেইন সব ক্ষেত্রেই চাপ তৈরি করেছে। দ্য ইকোনমিস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে চীনের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতিকে দুই অংশে ভাগ করছে, যেখানে উন্নয়নশীল দেশগুলো বেছে নিচ্ছে নিজেদের স্বার্থ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কৌশল চীনের ওপর প্রভাব রাখতে চাইলেও বাস্তবে সেই কৌশলই আমেরিকার অর্থনৈতিক লাভকে সংকুচিত করছে। এটা ঠিক ব্রিটেনের ধাঁচের ভুল। যখন ব্রিটেন জার্মানির বিরুদ্ধে অবস্থান নিল, তার নিজের শিল্পে বাড়তি চাপ তৈরি করেছিল। মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল, গাজা ও আন্তর্জাতিক সংস্থা।
মধ্যপ্রাচ্যে সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র প্রায়শই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। যদিও এটি একটি রাজনৈতিক অবস্থান, তবে আন্তর্জাতিক মিডিয়ায় এর প্রতিক্রিয়া ভিন্ন। বহু দেশ, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আইন, নিরস্ত্রীকরণ এইসব ইস্যুতে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই একপক্ষীয় অবস্থান তাকে নৈতিক নেতৃত্ব থেকে আলাদা করে দিচ্ছে এবং এই বিচ্ছিন্নতা মূল্য হ্রাসের দিকে ঠেলে দিচ্ছে। ইউরোপের সাথে সম্পর্কের টানাপোড়েন। ইউরোপ এখন আর নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র তার মিত্র নাকি কখনো নিজস্ব স্বার্থকেই প্রাধান্য দেয়। ন্যাটো এখনও আছে, কিন্তু ইউরোপ নিজেদের সুরক্ষা ও কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা করছে। গ্রিনল্যান্ড ইস্যু থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যয়, বাণিজ্য নীতি, সব জায়গায় স্পষ্ট হচ্ছে ইউরোপ আর নিঃশর্তভাবে আমেরিকার পাশে থাকতে চায় না। ফরাসি, জার্মান ও নর্ডিক মিডিয়ায় এই ধারণা বারবার প্রকাশ পেয়েছে। আমরা নিজের পদক্ষেপেই ইউরোপস স্ট্র্যাটেজিক অটোনমি চাই। এই পরিবর্তনগুলো ব্রিটেনের পতনের সময়কার জাতীয় বিশ্বাসের ক্ষয়কে মনে করিয়ে দেয়, যখন ব্রিটেন আর অন্যান্য ইউরোপীয় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও স্বার্থের সমন্বয় করতে পারেনি। লাতিন আমেরিকা ও আফ্রিকা প্রভাবের ক্ষয়। লাতিন আমেরিকার দেশগুলো যেমন ভেনিজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল, এখানে আমেরিকার প্রভাব আগের মতো কাজ করছে না। নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ অনেক দেশকে চীন ও রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এ নিয়েও তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নীতি আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। আফ্রিকায়ও একই ছবি। সাহেল অঞ্চল, নাইজেরিয়া, ইথিওপিয়া, সব জায়গায় রাশিয়া ও চীন তাদের অবস্থান শক্ত করছে, আর যুক্তরাষ্ট্র ক্রমেই পিছিয়ে পড়ছে। অর্থনৈতিক ক্ষতি, ডলার, ঋণ এবং বৈশ্বিক বাজার। যুক্তরাষ্ট্রের সামরিক খরচ প্রতি বছর বাড়ছে, কিন্তু দেশের ভেতর অর্থনৈতিক চাপও বাড়ছে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এসব খাতে অভ্যন্তরীণ চাহিদা পূরণ কঠিন হচ্ছে। আন্তর্জাতিক ব্যাংক রিপোর্টগুলো বলছে, যখন একটি পরাশক্তি নিজের সাধারণ জনগণের জীবনমান ঠিক রাখতে সংগ্রাম করে, তখন তার বৈশ্বিক নেতৃত্ব ক্ষুণ্ণ হয়। ডলার এখনও শক্তিশালী মুদ্রা হলেও বিকল্প লেনদেন ব্যবস্থার কথাও আলোচনা হচ্ছে। এটি ব্রিটিশ পাউন্ডের পতনের সময়কার আদলে বিশ্ব অর্থনীতিকে বিভক্ত করছে।